আজকের এই গভীর আলোচনায় এমন একটি বিষয় উঠে আসছে যা হয়তো আগামী দিনের বিজ্ঞান, প্রযুক্তি এবং বলতে গেলে মানব সভ্যতার পুরো চেহারাটাই সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে। হ্যাঁ, কল্পবিজ্ঞানের বই বা সিনেমায় এই শব্দটার বেশ আনাগোনা থাকলেও বাস্তবে এটি আমাদের সাধারণ কল্পনার চেয়েও কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী। একদম তাই। গত কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে বেশ কিছু চমৎকার উৎস ঘাটাঘাটি করার সুযোগ হয়েছে আমাদের। বিজ্ঞান চিন্তা এবং বিজ্ঞানী.org এর মতো প্ল্যাটফর্মের দারুণ সব প্রবন্ধ থেকে শুরু করে উইকিপিডিয়ার বিশদ বিবরণ আমরা দেখেছি। এর পাশাপাশি পিসি হার্ডওয়্যার রিভিউ বিডিএর প্রযুক্তিগত বিশ্লেষণ এবং ভারতের আনন্দবাজার পত্রিকার একটি অত্যন্ত বিশ্লেষণমূলক কলামও কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। ঠিক বলেছেন। আর হ্যাঁ, নর্থ সাউথ ইউনিভার্সিটির দারুণ কিছু নতুন উদ্যোগের খবরও আজ আমাদের হাতে রয়েছে। এই সবগুলো উৎস থেকে পাওয়া তথ্যের নির্যাস নিয়ে আজ আমরা কোয়ান্টাম দুনিয়ার এই জটিল গোলকধাঁধায় প্রবেশ করব। আর এই পুরো গোলকধাঁধাই আমাদের আজকের এই আলোচনার একটি সুনির্দিষ্ট মিশন রয়েছে। মিশনটা যদি একটু পরিষ্কার করতেন। অবশ্যই। মিশনটি হল এই কোয়ান্টাম কম্পিউটার জিনিসটা আসলে কি, এটি কিভাবে আমাদের চিরাচরিত বা ক্লাসিক্যাল কম্পিউটার থেকে একেবারে আলাদা, এবং কেন এই প্রযুক্তি একই সঙ্গে ভবিষ্যতের জন্য এক অভাবনীয় আশীর্বাদ ও বিশাল বড় একটি হুমকি, সেই পুরো চিত্রটা পরিষ্কার করা। মানে শুধু এই যন্ত্রগুলোর ক্ষমতা জানাই আমাদের লক্ষ্য নয়। একদম না, বরং বিশ্ব অর্থনীতি ও সাইবার নিরাপত্তার মতো অত্যন্ত সংবেদনশীল জায়গাগুলোতে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে তা বিশ্লেষণ করাটা অত্যন্ত জরুরি এই আলোচনায়। চলুন বিষয়টা একটু খুলে বলি। আধুনিক তথ্যপ্রযুক্তির একেবারে মূলে রয়েছে বাইনারি সিস্টেম। ১৯৪৮ সালে বিজ্ঞানী ক্লড শ্যানন তার একটি যুগান্তকারী গবেষণাপত্রে এই বুমবিট শব্দটি প্রথম ব্যবহার করেন। তবে এখানে একটু মজার ইতিহাস আছে। এ ঠিক ১ বছর আগে ১৯৪৭ সালে জন টাকি প্রথম বাইনারি ইনফরমেশন ডিজিট হিসাবে এই বিট ধারণার প্রস্তাব করেছিলেন। হ্যাঁ, ঠিক। তো যে কোনো ক্লাসিক্যাল কম্পিউটিংয়ের ভিত্তি হলো এই বিট, যা মূলত ০ অথবা ১। কিন্তু আমরা যখনই কোয়ান্টামের দুনিয়ায় প্রবেশ করি তখন এই চিরচেনা নিয়মকানুনগুলো আর কাজ করে না। ঠিক ওই জায়গাটিতেই আসে সবচেয়ে বড় প্রযুক্তিগত উল্লম্ফন। ক্লাসিক্যাল কম্পিউটারের এই নির্দিষ্ট ০ এবং ১-এর ধারণা থেকে বেরিয়ে এসে ১৯৯৫ সালে তাত্ত্বিক পদার্থবিদ বেঞ্জামিন শুমাহা এবং তার সহকর্মী উইলিয়াম উটার্স সম্পূর্ণ নতুন একটি শব্দ চালু করেন। আর সেটাই হচ্ছে কোয়ান্টাম বিট। হ্যাঁ, কোয়ান্টাম বিট বা সংক্ষেপে কিউবিট। একটি ক্লাসিক্যাল বিট যেমন সবসময় সুনির্দিষ্ট একটি কিউবিট, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে আচরণ করে। আর এখানে আমাদের দৈনন্দিন সাধারণ যুক্তির সঙ্গে কোয়ান্টাম জগতের বিরোধ শুরু হয়। এই সাধারণ যুক্তির বাইরের সবচেয়ে বড় এবং বিখ্যাত উদাহরণটি হল সুপারপোজিশন। কিউবিট একই সময়ে ০ এবং ১ উভয় অবস্থাতেই থাকতে পারে, যা সাধারণ মাথায় ঢোকা বেশ কঠিন। সত্যিই তাই। পদার্থবিজ্ঞানের সেই বিখ্যাত শ্রোডিঞ্জারের বিড়াল বা মানস পরীক্ষার কথা এখানে চলে আসে অবধারিতভাবেই। একটা বন্ধ বাক্সে থাকা বিড়ালটি একই সঙ্গে জীবিত এবং মৃত থাকতে পারে যতক্ষণ না বাক্সটি খুলে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টা অনেকটা ওয়েভ ফাংশনের মতো। একদম। কিউবিটের এই তরঙ্গরূপ বোঝাতে চমৎকার একটি উপমা টানা যায়, ঠিক যেন স্থির জলের বুকে ঢেউ। যখন স্থির জলের বুকে একটি পাথর ফেলা হয় তখন তৈরি হওয়া ঢেউ কিন্তু একই সাথে একাধিক স্থানে অবস্থান করে। ঠিক, যতক্ষণ না ওই তরঙ্গের অবস্থান মাপা হচ্ছে সেটি একই সাথে সব জায়গায় ছড়িয়ে থাকে। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং ওয়েভ ফাংশনের অদ্ভুত আচরণ। ক্লাসিক্যাল পদার্থবিদ্যায় সবকিছুর তো একটা নির্দিষ্ট অবস্থান থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে সবকিছুই সম্ভাবনার ওপর নির্ভরশীল। ওয়েভ ফাংশন মূলত নির্ধারণ করে দেয় যে কিউবিটগুলোর ০ বা ১ হওয়ার গাণিতিক সম্ভাবনা ঠিক কতটুকু। আর মজার ব্যাপার হলো, যখনই এই কিউবিটগুলোকে পরিমাপ করার চেষ্টা করা হয় তখনই ওই সুপারপোজিশন ভেঙে যায়। একদম তাই। পরিমাপ করার ঠিক মুহূর্তেই ওয়েভ ফাংশন কোলাপস করে বা ভেঙে যায় এবং একটি নির্দিষ্ট ক্লাসিক্যাল ফলাফল অর্থাৎ ০ অথবা ১ পাওয়া যায়। এই যে অনিশ্চয়তা এবং সম্ভাবনার খেলা, এটাই কোয়ান্টাম জগৎকে এত রহস্যময় করে তুলেছে এবং একই সঙ্গে কম্পিউটিংয়ের জন্য বিশাল এক ক্ষমতার দরজা খুলে দিয়েছে। ক্ষমতার কথা যখন আসলই, তখন এনট্যাঙ্গেলমেন্টের কথা তো না বললেই নয়।
এটিকে কোয়ান্টাম কম্পিউটারের আসল ম্যাজিক বলা যেতে পারে। হ্যাঁ, দুটো কিউবিট যদি কোনোভাবে এনট্যাঙ্গেলড বা পরস্পর বিজড়িত অবস্থায় থাকে, তবে তাদের মধ্যে এক অদৃশ্য ও তাৎক্ষণিক যোগাযোগ তৈরি হয়। এরপর ওই দুটি কিউবিটকে যদি গ্যালাক্সি দুই প্রান্তেও নিয়ে যাওয়া হয়, তবুও একটির অবস্থা জানলে তাৎক্ষণিকভাবে অন্যটির অবস্থা জানা সম্ভব। বিষয়টা আরেকটু পরিষ্কার করা যেতে পারে। ধরা যাক একটি কিউবিট আপস্পেন বা শূন্য দশায় আছে, তাহলে অন্য কিউবিটটি যত আলোকবর্ষ দূরেই থাকুক না কেন, সেই সঙ্গে সঙ্গে ডাউন স্পেন বা বিপরীত দশায় চলে যাবে। মাঝখানে কোনো মাধ্যম নেই, কোনো সিগন্যাল আদান-প্রদান হচ্ছে না। ঠিক, কিন্তু যোগাযোগটা ঘটছে একেবারে তাৎক্ষণিক। এই এনট্যাঙ্গেলমেন্টের বিষয়টি নিয়ে তো বিজ্ঞানের ইতিহাসে বিশাল এক বিতর্কেরও জন্ম হয়েছিল। স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন এই অদ্ভুত আচরণকে মেনে নিতে পারেননি। তিনি এর নাম দিয়েছিলেন ইপিআর প্যারাডক্স এবং একে স্পুটি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বা দূর থেকে ভূতুরে কাণ্ড বলে একেবারে বাতিল করতে চেয়েছিলেন। কারণ আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বে কোনো কিছুই, এমনকি কোনো তথ্য, আলোর চেয়ে দ্রুত ভ্রমণ করতে পারে না। কিন্তু নিলস বোরের মতো বিজ্ঞানীরা এই কোয়ান্টাম আচরণের পক্ষেই ছিলেন শেষ পর্যন্ত। এবং বর্তমানে ল্যাবরেটরিগুলোতে এই এনট্যাঙ্গেলমেন্ট প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক বিজ্ঞানীরা আইনস্টাইনের সেই অপছন্দের এনট্যাঙ্গেলমেন্টেই কোয়ান্টাম কম্পিউটারের সবচেয়ে বড় সুপার পাওয়ার হিসেবে ব্যবহার করছেন। সুপারপোজিশন আর এনট্যাঙ্গলমেন্ট, এই দুয়ের যুগলবন্দি কোয়ান্টাম কম্পিউটারকে প্যারালেল কম্পিউটিংয়ের অকল্পনীয় ক্ষমতা এনে দেয়। ক্লাসিক্যাল কম্পিউটারে যখন একাধিক কাজ করা হয়, তখন প্রসেসর আসলে খুব দ্রুত একটা কাজের পর আরেকটা কাজ করে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে 100 কিউবিটের একটি যন্ত্র একসঙ্গে এতগুলো গাণিতিক হিসাব করতে পারে, যা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। হিসাবটা শুনলে যে কেউ চমকে যাবে। 100 কিউবিটের একটি কোয়ান্টাম কম্পিউটার একটি ক্লাসিক্যাল সুপার কম্পিউটারের চেয়ে 2 পাওয়ার 100 গুণ বেশি শক্তিশালী হতে পারে। এটি এতই বড় একটা সংখ্যা যে পুরো দৃশ্যমান মহাবিশ্বের মোট পরমাণু সংখ্যার চেয়েও হয়তো বেশি। এত বিশাল গাণিতিক শক্তি তৈরি করতে গেলে হার্ডওয়্যারও নিশ্চয়ই আমাদের চেনা ডেস্কটপ বা ল্যাপটপের মতো হবে না। এর ভেতরের গঠনটা আসলে কেমন? একটি কোয়ান্টাম কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পূর্ণ ভিন্ন। এর প্রধান যন্ত্রাংশগুলোর মধ্যে প্রথমেই রয়েছে কিউবিট, তারপর রয়েছে কোয়ান্টাম গেট, যেগুলো কিউবিটের অবস্থাকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করে, যেমন পাউলি এক্স গেট, হারামার্ট গেট আর সিএনওটি গেট। পজিশনে নিয়ে যায়। আর সিএনওটি গেট ব্যবহার করা হয় একাধিক কিউবিটের মধ্যে এনট্যাঙ্গলমেন্ট তৈরি করতে। এসব গেট মিলেই তৈরি হয় কোয়ান্টাম সার্কিট। এছাড়াও এতে কোয়ান্টাম মেমোরি এবং একটি ক্লাসিক্যাল কম্পিউটার ইন্টারফেস থাকে, যা দিয়ে যন্ত্রটিকে নির্দেশনা দেওয়া হয় এবং পরিমাপের মাধ্যমে চূড়ান্ত ক্লাসিক্যাল ফলাফল বের করে আনা হয়। এই কিউবিট বানানোর পদ্ধতিগুলো কিন্তু দারুণ বৈচিত্র্যময়। হ্যাঁ, বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতিতে এই হার্ডওয়্যার নির্মাণের চেষ্টা করছেন। হার্ডওয়্যারের ক্ষেত্রে সুপার কন্ডাক্টিং কিউবিটের ব্যবহার এখন বেশ জনপ্রিয়। গুগল এবং আইবিএম তো এই পদ্ধতি ব্যবহার করে, তাই না? হ্যাঁ, গুগল এবং আইবিএম এই পদ্ধতি ব্যবহার করে, যেখানে অতি পরিবাহী সার্কিট ব্যবহার করা হয়, আবার ট্র্যাপড আয়ন কিউবিট পদ্ধতিতেও কাজ হচ্ছে। এই ট্র্যাপড আয়ন পদ্ধতিতে তড়িৎচুম্বকীয় ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে পরমাণুর আয়নকে আটকে রেখে কিউবিট বানানো হয়। অন্যদিকে টপোলজিক্যাল কিউবিট নিয়েও কিন্তু কাজ চলছে, যা অ্যানিয়ন নামক বিশেষ কণা দিয়ে তৈরি এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এছাড়াও সেমিকন্ডাক্টর কণা দিয়ে তৈরি কোয়ান্টাম ডট নিয়েও প্রচুর গবেষণা হচ্ছে দেখেছি। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করি, তাহলে দেখতে পাব এই হার্ডওয়্যার নির্মাণে বিজ্ঞানীদের প্রতিনিয়ত কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এই কোয়ান্টাম যন্ত্রগুলো অত্যন্ত সংবেদনশীল। বাইরের পরিবেশের সামান্যতম শব্দ বা তাপমাত্রার পরিবর্তনেও কি সমস্যা হয়? হ্যাঁ, এমনকি মহাজাগতিক রশ্মির প্রভাবেও কিউবিটের অবস্থা নষ্ট হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিকোহেরেন্স। এই ডিকোহেরেন্স একবার ঘটলে তো সুপারপোজিশন আর এনট্যাঙ্গেলমেন্ট দুটোই নষ্ট হয়ে যায় এবং পুরো গাণিতিক হিসাব ভুলে ভরা ক্লাসিক্যাল ফলাফলে পরিণত হয়। আর এই ডিকোহেরেন্স ঠেকিয়ে কিউবিটগুলোকে স্থিতিশীল রাখতে ক্রায়োজেনিক কুলার ব্যবহার করতে হয়। আর এই কুলারগুলো যন্ত্রের ভেতরের তাপমাত্রাকে মহাকাশের শূন্যতার চেয়েও শীতল, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি এতে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। হার্ডওয়্যারকে স্থিতিশীল রাখাই এখন পর্যন্ত এই প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবে এত বাধা বিপত্তি সত্ত্বেও বিজ্ঞানীরা থেমে নেই। গুগলের সাইকামোল প্রসেসরের কথা এখানে উল্লেখযোগ্য। এটি বিজ্ঞানের দুনিয়ায় কোয়ান্টাম সুপ্রিমেসি বা কোয়ান্টাম শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সাইকামোর প্রসেসর এমন একটি জটিলাতি জটিল গাণিতিক হিসাব মাত্র 6.18 সেকেন্ডে সম্পন্ন করেছে, যা বর্তমানের সবচেয়ে শক্তিশালী ক্লাসিক্যাল সুপার কম্পিউটারের করতে অন্তত 47 বছর সময় লাগত। অবিশ্বাস্য! এটি আগের প্রজন্মের চেয়ে প্রায় 241 মিলিয়ন গুণ বেশি শক্তিশালী। গুগলের পাশাপাশি আইবিএমও দারুণভাবে এগিয়েছে। তারা 127 কিউবিটের ইগল নামের প্রসেসর তৈরি করেছে। এই যে অভাবনীয় গতির কথা বলা হচ্ছে, এটি কিন্তু শুধু ল্যাবরেটরির রেকর্ড ভাঙার জন্য নয়, বাস্তব জীবনে এর প্রয়োগ হতে যাচ্ছে রীতিমতো যুগান্তকারী। সবচেয়ে বড় প্রভাবটা হয়তো দেখা যাবে ড্রাগ ডিজাইন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। বর্তমানে একটি নতুন ওষুধ আবিষ্কার বা ভাইরাসের গঠন বিশ্লেষণ করতে বছরের পর বছর সময় লেগে যায়। কারণ মানবদেহের জটিল প্রোটিন ফোল্ডিং বা রাসায়নিক বিক্রিয়াগুলো আণবিক স্তরে বিশ্লেষণ করা ক্লাসিক্যাল কম্পিউটারের জন্য অত্যন্ত সময় সাপেক্ষ কাজ। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এই কাজগুলো খুব দ্রুত করতে পারবে, যা নতুন ঔষধ এবং রোগ নির্ণয়ে বিশাল একটা বিপ্লব আনবে। এর পাশাপাশি আবহাওয়া ও জলবায়ু গবেষণাতেও এটি গেম চেঞ্জার। অত্যন্ত নিখুঁত আবহাওয়া পূর্বাভাস এবং দীর্ঘমেয়াদী ক্লাইমেট সিমুলেশনের ক্ষেত্রে এর জুরি মেলা ভার। আর্থিক খাত এবং যাতায়াত ব্যবস্থাতেও এর বিশাল প্রয়োগ রয়েছে। অত্যন্ত জটিল আর্থিক মডেলিং, ঝুঁকি বিশ্লেষণ এবং অপটিমাইজেশনের মাধ্যমে লজিস্টিক্স বা পরিবহন ব্যবস্থায় দ্রুততম রুট নির্বাচন করার ক্ষেত্রে এটি অভাবনীয় অবদান রাখবে। অপটিমাইজেশনের এই ক্ষমতা দিয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো জটিল সমস্যাগুলো, যেখানে লাখ লাখ ভেরিয়েবল বা পরিবর্তনশীল ডেটা থাকে, সেগুলো নিমিষেই সমাধান করা সম্ভব হবে। একদম। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই অসীম এবং জাদুকরী ক্ষমতার একটা অত্যন্ত বিপজ্জনক দিকও রয়েছে, আর সেটি হলো সাইবার সিকিউরিটি বা ডেটা নিরাপত্তার জায়গাটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি কলমে খুব দারুণ এবং সহজ একটা গাণিতিক উদাহরণ দেওয়া হয়েছে এই বিপদের মাত্রা বোঝানোর জন্য। ধরা যাক 251কে 433 দিয়ে গুণ করতে বলা হলো। যে কোনো সাধারণ ক্যালকুলেটর বা খাতা কলমে এটা খুব সহজে করা যায়। গুণফল হবে 1,08,683। কিন্তু কাজটা যদি উল্টে দেওয়া হয়, যদি শুধু 68,359 সংখ্যাটি দিয়ে বলা হয় যে এটি কোন দুটি মৌলিক সংখ্যার গুণফল তা বের করতে, যাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। ক্লাসিক্যাল কম্পিউটারের জন্য এই কাজটা অত্যন্ত কঠিন। সংখ্যাটা যদি আরও বড় হয়, কয়েক হাজার ডিজিটের, তখন বর্তমানের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও সেটা বের করতে কয়েক হাজার বছর লাগিয়ে দেবে। আর আমাদের বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, পাসওয়ার্ড, রাষ্ট্রীয় নিরাপত্তা সবকিছুর মূল ভিত্তি এই নীতির ওপরই দাঁড়িয়ে আছে, যাকে বলা হয় RSA এনক্রিপশন। এটি মূলত এই বড় সংখ্যার উৎপাদকে বিশ্লেষণের অসামর্থ্যের উপর নির্ভর করে আমাদের ডেটা সুরক্ষিত রাখে। আর ঠিক এইখানেই কোয়ান্টাম কম্পিউটার আমাদের পুরো আধুনিক ডিজিটাল সভ্যতার জন্য একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। 1994 সালে বিজ্ঞানী পিটার শোর একটি যুগান্তকারী গাণিতিক সূত্র বা অ্যালগোরিদম আবিষ্কার করেন, যা শোরের অ্যালগোরিদম নামে পরিচিত। এই অ্যালগোরিদমটি আসলে কি করে তা জানা খুব জরুরি। এটি কোয়ান্টাম ইন্টারফারেন্স ব্যবহার করে অত্যন্ত দ্রুত উৎপাদক বের করতে পারে। মানে একটি শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার এই শোরস অ্যালগোরিদম ব্যবহার করে ক্লাসিক্যাল কম্পিউটারের কাছে অসম্ভব মনে হওয়া ওই উৎপাদক বিশ্লেষণের কাজটি নিমিষে বা কয়েক ঘন্টার মধ্যেই করে ফেলতে পারবে। এর মানে হল দুনিয়ার সমস্ত ডিজিটাল লেনদেন, ব্যাংকিং সিস্টেম এবং রাষ্ট্রের গোপনীয় তথ্য এক নিমিষে হুমকির মুখে পড়বে। যে কোনো সুরক্ষিত ডেটাবেজ চোখের পলকে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ক্লাসিক্যাল এনক্রিপশন যদি এভাবে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে, তবে তো ডিজিটাল নিরাপত্তার পুরো কাঠামোই ধসে পড়বে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা কি তাহলে কোয়ান্টাম যুগের সামনে সম্পূর্ণ প্রতিরক্ষাহীন? সেটা তো এক ভয়াবহ পরিস্থিতি হবে। সৌভাগ্যবশত বিজ্ঞানীরা এই বিপদের কথা আগেই আঁচ করতে পেরেছেন, আর এর সমাধান হিসেবে উঠে এসেছে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির চমৎকার এক ধারণা। এই পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বিষয়টি কি?
নতুন কোনো হার্ডওয়্যার তৈরি করার উপর নির্ভর করে? না, এর জন্য নতুন করে কোয়ান্টাম যন্ত্রাংশ বা হার্ডওয়্যার বানানোর প্রয়োজন নেই, বরং ক্লাসিক্যাল কম্পিউটারের সফটওয়্যারেই এমন কিছু নতুন ও জটিল গাণিতিক পরিবর্তন আনা সম্ভব যা কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণও রুখে দিতে পারবে। অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটার আসার আগেই ক্লাসিক্যাল কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হচ্ছে যাতে কোয়ান্টাম অ্যালগোরিদম তাকে কোনোভাবেই ভাঙতে না পারে। একদম ঠিক বলেছেন। এই বিপুল সম্ভাবনা এবং সাইবার নিরাপত্তার মারাত্মক ঝুঁকি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশ এখন নিজেদের প্রস্তুত করছে। ভারতের কথায় যদি আসি, তারা ২০২০ সালের বাজেটে এই খাতের জন্য ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। এবং পরবর্তীতে ২০২৩ সালে ন্যাশনাল কোয়ান্টাম মিশনের অধীনে আরও ৬,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। ভারতের এই উদ্যোগের একটি আকর্ষণীয় দিক হল তারা শুরুতে হার্ডওয়্যার তৈরির চেয়ে কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রোগ্রামিং এবং সফটওয়্যার গবেষণায় বেশি জোর দেওয়ার কথা ভাবছে। এটা বেশ বুদ্ধিমানের কাজ, কারণ স্থিতিশীল হার্ডওয়্যার তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এতে বিশাল অবকাঠামোর প্রয়োজন হয়। কিন্তু অ্যালগোরিদম এবং ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করাটা অনেক বেশি প্রায়োগিক এবং দ্রুত ফলপ্রসূ। আর আমাদের পার্শ্ববর্তী দেশ যখন এত বিশাল বাজেট নিয়ে এগোচ্ছে, বাংলাদেশও কিন্তু একেবারেই বসে নেই। অত্যন্ত উৎসাহের ব্যাপার হল বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউ সেন্টার অফ কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে। হ্যাঁ, খবরটা পড়ে আমারও খুব ভালো লেগেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী এবং ডিন ড. সাজ্জাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং ড. মাহাদি রহমান চৌধুরীর নেতৃত্বে এই সেন্টারটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এই ধরনের পদক্ষেপ অত্যন্ত আশাব্যঞ্জক। এই কেন্দ্রগুলোতে মূলত তাত্ত্বিক গবেষণা, কোয়ান্টাম মেশিন লার্নিং, কোয়ান্টাম কমিউনিকেশন এবং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এর ফলে স্থানীয় মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণায় যুক্ত হওয়ার একটি বিশাল প্ল্যাটফর্ম পাচ্ছে। এই প্রস্তুতিগুলো না থাকলে কোয়ান্টাম যুগে এসে প্রযুক্তির দিক থেকে মারাত্মকভাবে পিছিয়ে পড়ার একটা ঝুঁকি থেকে যায়। একদম। এই ধরনের গবেষণা কেন্দ্রগুলো স্থানীয় মেধাবীদের বিশ্বমঞ্চে জায়গা করে নিতে সাহায্য করবে এবং ভবিষ্যতে উচ্চ প্রযুক্তি নির্ভর নতুন কর্মসৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হয়ে বসে থাকলে চলবে না। ভবিষ্যতের এই প্রযুক্তিগত রূপান্তরে সরাসরি অবদান রাখার জন্য এমন প্রাতিষ্ঠানিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এতক্ষণের এই আলোচনার যদি একটা সারসংক্ষেপ টানা হয়, তবে এটা পরিষ্কার যে কোয়ান্টাম কম্পিউটার কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ল্যাপটপ বা গেমিং পিসিকে এখনই বাতিল করে দিচ্ছে না। হ্যাঁ, কেউ হয়তো কোয়ান্টাম কম্পিউটারে বসে ইমেল চেক করবে না বা ভিডিও এডিট করবে না, বরং এটি হলো মানব সভ্যতার সবচেয়ে জটিল এবং অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের এক নতুন চাবিকাঠি। এটি এমন একটি টুল যা হয়তো জলবায়ু পরিবর্তন রোধে, নতুন এবং জটিল রোগের ওষুধ আবিষ্কারে বা লজিস্টিক্সের মতো অত্যন্ত বড় স্কেলের সমস্যাগুলোর মূলে গিয়ে সমাধান বের করতে কাজে লাগবে। আর কেন এই বিষয়টি জানা সবার জন্য জরুরি সেটাও বোঝা প্রয়োজন। কারণ এই প্রযুক্তি চোখের আড়ালে থেকে আমাদের ব্যক্তিগত ডেটা, নিরাপত্তা, আর্থিক লেনদেন থেকে শুরু করে পুরো অর্থনীতির চাকা ঘোরানোর ক্ষমতা রাখে। দৈনন্দিন জীবনে সরাসরি কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার না করলেও চিকিৎসায় ব্যবহৃত ওষুধটি বা দৈনন্দিন ব্যাংকিংয়ের নিরাপত্তা সিস্টেমটি কোয়ান্টাম প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে বাধ্য অদূর ভবিষ্যতেই। তাই এই প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকাটা আগামী দিনের যে কোনো স্মার্ট নাগরিকের জন্যই অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রযুক্তিগত পরিবর্তনের এই বিশাল তরঙ্গের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এর মৌলিক ধারণাগুলো সম্পর্কে ওয়াকিবহল থাকার কোনো বিকল্প নেই। একদমই তাই। বিদায় নেওয়ার আগে এই পুরো আলোচনা থেকে একটি অদ্ভুত এবং অত্যন্ত বিস্ময়কর চিন্তা মাথায় আসছে, যা আমাদের আজকের সোর্সগুলোতে সরাসরি হয়তো বলা নেই, কিন্তু আজকের এই আলোচনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এই যে আমরা কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের কথা বললাম, যেখানে মহাবিশ্বের এক প্রান্তের একটি কণা অন্য প্রান্তের একটি কণার সঙ্গে আলোর চেয়েও দ্রুত এবং তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারে, কোনো ফিজিক্যাল কানেকশন বা তারের অস্তিত্ব ছাড়াই। হ্যাঁ, কোনো তারের অস্তিত্ব ছাড়াই। যদি সত্যি এমনটা হয়ে থাকে, তবে কি আমাদের এই পুরো মহাবিশ্বটাই আসলে একটি বিশাল অজানা কোয়ান্টাম কম্পিউটার,
যেখানে মহাবিশ্বের প্রতিটি কণা আর আমরা সবাই একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে অদৃশ্য সুতোয় বাঁধা। হয়তো আমরা এমন এক বিশাল মহাজাগতিক প্রোগ্রামের অংশ, যার অ্যালগোরিদম আমরা কেবল বুঝতে শুরু করেছি। এই গভীর এবং রোমাঞ্চকর প্রশ্নটি নিয়ে ভাবার জন্য আজ এখানে ছেড়ে যাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির এই অবাক করা দুনিয়া থেকে আজকের মতো বিদায়। চারপাশের এই অজানা রহস্যগুলো নিয়ে কৌতূহলী থাকুন সবসময়।